তাহলে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে হেবার প্রণালীতে কি উৎপন্ন করা হচ্ছে, অ্যামোনিয়া উৎপন্ন করা হচ্ছে। তো এই হেবার প্রণালীটা আমরা দেখবো যে এখানে কতটুকু টেম্পারেচার অ্যাড করা হইলো, কতটুকু প্রভাবক বা কি প্রভাবক ব্যবহার করা হলো, এটা সম্পর্কে হচ্ছে কি আমরা জানবো। তাহলে দেখুন নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে কি উৎপন্ন করলো, আমার অ্যামোনিয়া উৎপন্ন করলো। তাহলে অ্যামোনিয়া উৎপন্নের সময় আমার তাপমাত্রা ছিল কত, 450 থেকে কত 550 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তাপমাত্রার রেঞ্জ। এখন অনেক সময় কি, অনেক সময় হচ্ছে আমাদের টেম্পারেচার কত 450 থাকতে পারে, অনেক সময় কি 550 থাকতে পারে, যে কতটুকু তাপমাত্রা, যে কত তাপমাত্রা কি অ্যামোনিয়া প্রস্তুত করা হইলো। তো সুতরাং ঘাবড়ানোর কোনো দরকার নেই, কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। যদি আমাদের টেম্পারেচারটা রেঞ্জ 450 থেকে 550 মধ্যে থাকে, তখন অ্যান্সার হবে কি এই দুইটার মধ্যে। এখন স্পেসিফিক ভাবে 450 থাকলে 550 থাকবে না, আর 550 থাকলে 450 থাকবে না, ঠিক আছে। এরপরে তাহলে এখানে দেখুন চাপ কতটুকু, চাপ 200 এটিএম বা 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার কি এখানে ইউজ করা হয়েছে। এবং ক্যাটালিস্ট বা আমাদের প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়েছে, প্রভাবক হিসেবে আয়রন বা কি অ্যালুমিনিয়াম অক্সাইড কি এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপন্নের বিক্রিয়াটা কি দেখাই দিলাম। তাহলে তাপমাত্রা ব্যবহার করা হইলো কতটুকু, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। আমাদের চাপ কতটুকু, 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং আমাদের প্রভাবক কি আয়রন বা কি অ্যালুমিনিয়াম অক্সাইড। ওকে, দেন হচ্ছে দেখুন এর পরবর্তীতে অ্যামোনিয়া এবং কি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছে কি আমার অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে এই কার্বামেট উৎপন্ন করার পরে আমার এখানে কি এই যে প্রেসারটা আর টেম্পারেচারটা দেওয়া আছে, এটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট হচ্ছে হেবার প্রণালীর যে পদ্ধতিটা আছে, এই হেবার প্রণালীর সবটুকু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেন হচ্ছে দেখুন এই কার্বামেটটা ভেঙে পরবর্তীতে হচ্ছে আমার কি উৎপন্ন হয়েছে, এখানে একটু ভুল আছে, আপনারা একটু কারেকশন করে নেবেন, 3 এর জায়গায় 2 বসাই দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে কি ইউরিয়া সংকেত, যে NH2CONH, এটা তো দেখাই দিচ্ছি একটু আগে, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। তাহলে তখন এই অ্যামোনিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হইল কি ইউরিয়া। এরপরে দেখেন উদ্ভিদের জন্য কি ব্যবহার করা হয়, উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় হচ্ছে ইউরিয়া সার। তাহলে ইউরিয়া সার কেন ব্যবহার করা হয়, আমাদের যে উদ্ভিদ বা যেটা হচ্ছে ধান চাষ করেন বা গম চাষ করেন, যেটাই চাষ করেন না কেন, এই উদ্ভিদগুলোর কি নিজস্ব কোনো ক্ষমতা নাই, কি ক্ষমতা নাই, নাইট্রোজেন সংবন্ধন করা। তাহলে এই নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। অর্থাৎ এই উদ্ভিদ যদি তাদের মূলে নাইট্রোজেন ফিক্স করে না রাখতে পারে, তখন কি তারা কি বাড়তে পারবে না, অর্থাৎ কি তাদের বৃদ্ধি হবে না। কারণ এই নাইট্রোজেন হচ্ছে কি উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে। সেই ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট হিসেবে, যেমন হচ্ছে কি আপনারা আয়রন সাপ্লিমেন্ট নেন, যেমন হিমোগ্লোবিনের কি কোনো প্রবলেম না হয়, আয়োডিন সাপ্লিমেন্ট নেন যাতে আপনার কি গলগণ্ড না হয়। একইভাবে কি উদ্ভিদের জন্য কি এক্সট্রা সাপ্লিমেন্টের দরকার হয় বা পুষ্টির প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা ইউরিয়া দেই। কেন দেই, কারণ জানি কি উদ্ভিদের বৃদ্ধিতে কি কোনো বাধাগ্রস্ত না হয়। তাহলে ইউরিয়া সার কি করে উদ্ভিদের কি বৃদ্ধিতে ব্যবহার করা হয়। এরপরে দেখুন উদ্ভিদের মূল বৃদ্ধি করতে ব্যবহার করা হয় কি ফসফেট সমৃদ্ধ ফসফরাস সার। এটা হইতে পারে কি ডিএপি, তারপর অ্যামোনিয়াম ফসফেট হইতে পারে, ডাইফসফেট হইতে পারে, ঠিক আছে, ট্রিপল সুপার ফসফেট হইতে পারে। এগুলা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন। এরপরে উদ্ভিদের ফুল ফল ধারণ করতে সাহায্য করে কি পটাশ সমৃদ্ধ সার। তাহলে এই যে যে ইউরিয়ার কি লাগবে, ইউরিয়ার পরিমাণ হচ্ছে সংকেত, উৎপাদন পদ্ধতি, প্রধান কাঁচামাল কি, ইউরিয়ার প্রধান কাঁচামাল কিন্তু কি অ্যামোনিয়া, প্রধান কাঁচামাল হচ্ছে কি অ্যামোনিয়া। এরপরে পড়বেন ইউরিয়ার সংকেত, উৎপাদন পদ্ধতি, প্রধান কাঁচামাল, এবং ইউরিয়া উৎপাদনের যে মানে কতটুকু টেম্পারেচার এবং কতটুকু প্রেসার ব্যবহার করা হলো সেটা হচ্ছে ভালো করে পড়বেন। আর পড়বেন কি সমৃদ্ধ সার, ইউরিয়া কি সমৃদ্ধ সার, কি সমৃদ্ধ সার, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন নেক্সটে চলে যাই আমরা। তো এখন দেখুন কি বলা আছে, কাঁচ শিল্প, ঠিক আছে, কাঁচ, যে গ্লাস ব্যবহার করেন, চশমার গ্লাস, তারপর হচ্ছে কি বিভিন্ন বাসা বাড়িতে যে ব্যবহার করা হয় না যে কাঁচগুলো, এই কাঁচ নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করব। তাহলে দেখেন কাঁচের মুখ্য উপাদান কি কি, কাঁচের মুখ্য উপাদান কি সিলিকা বালি, সোডা অ্যাশ এবং কি চুনাপাথর। চুনাপাথরের সংকেত কি CaCO3। এইগুলো মনে করেন যদি আসে, এখন কিছুই আসলো না, বললেন স্যার আপনি তো যা পড়াইছেন কিছুই আসে নাই, তাহলে আসছে কি,
আসছে চুনাপাথরের সংকেত। বলো তো চুনাপাথরের সংকেত কি? এখন চুনাপাথরের সংকেত যদি ইন্টারমিডিয়েটে এইচএসসি পাস করার পরও না পারেন, আপনাদের জন্য কিছুই বলার নাই। ঠিক আছে, তাহলে আপনারা কি পড়ছেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। যে চুনাপাথরের সংকেত CaCO3, অনেক সময় আসছে খাদ্য লবণের সংকেত কি, প্রিভিয়াস ইয়ার আসছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি। অর্থাৎ কি সংকেত থেকে প্রত্যেক ইয়ারে বলা যায় কি একটা দুইটা প্রশ্ন থাকে। তাহলে এই বেসিক গুলো যদি আপনারা না জানেন, কিচ্ছু বলার নাই আপনাদের। এরপর হচ্ছে কি সিলিকা বালি। তাহলে সিলিকা বালি কি? সিলিকন অক্সাইড আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে এগুলা কি কাচের মুখ্য উপাদান বা কি প্রধান উপাদান। মুখ্য মানে কি প্রধান বা প্রাইমারি। এরপরে দেখেন 2 নাম্বার পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। কাচ হচ্ছে কি শতভাগ রিসাইকেল যোগ্য। ইন্টারমিডিয়েটের প্রশ্ন, এইচএসসির প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। নিচের কোন ধাতুটি সম্পূর্ণ রিসাইকেল যোগ্য? এখন রিসাইকেল যোগ্য হচ্ছে কি যে ধাতুটা একবার ব্যবহার করার পরও পরবর্তীতে কি আবার ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি রিসাইকেল যোগ্য করা হয়। যেমন কি প্লাস্টিক রিসাইকেল যোগ্য, রিসাইকেল করে। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে কপার, তারপর হচ্ছে কি আয়রন বা লোহা, এগুলাই সবগুলাই কি রিসাইকেল করা হয়। নাহলে কি এত ধাতু তো কি আমাদের পৃথিবীতে সম্ভব না। পুরান ধাতু থেকে যদি কি আবার নতুন পরিমাণ কি ধাতু না বের করা হয়, তাহলে এত পরিমাণ ধাতু প্রতি বছর আমরা কোথায় কোথায় পাবো, তাই না? তাহলে সেটা হচ্ছে এর জন্য রিসাইকেল হচ্ছে কি আমাদের জন্য খুবই একটা কি গুরুত্বপূর্ণ ধাপ। বিশ্বের হচ্ছে যত উন্নত রাষ্ট্রের দিকে দেখবেন, যেখানে আমেরিকা দেখেন বা হচ্ছে লন্ডন দেখেন বা জার্মানি দেখেন, সবগুলা দেশেই কিন্তু কি এই রিসাইকেল শিল্পটা এটা কিন্তু খুব মানে ব্যাপক পরিমাণ লক্ষ্য করা যায়। যেমন দেখা গেছে যে নিকেল বা ক্রোমিয়াম, এই নিকেল বা ক্রোমিয়াম কিন্তু খুবই একটা কি দুর্লভ ধাতু, বলা যায় এদেরকে কি মানে পাওয়া যায় না এবং অত্যন্ত কি দামি ধাতু। তো এগুলো যদি একটা দেশ কি আমদানি করে, মনে করেন নিকেল বা ক্রোমিয়াম একটা দেশ যদি কি আমদানি করে, তাহলে প্রচুর পরিমাণ কি রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা লস হয়, অর্থনৈতিক ভাবে কি লস খেয়ে যায়, অর্থাৎ কি ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি হইলে কি করতে হবে? অবশ্যই কি আমাদের যে রিসাইকেলের যে একটা ওয়ে, অর্থাৎ কি এই ওয়েটা নিয়ে কি চিন্তা করতে হবে। যদি রিসাইকেল করতে পারি আমাদের লাভ, আমাদের কি এই যে আমদানি শিল্পের যে আমদানি ব্যয়টা কমবে, দেশ কি লাভবান হবে। তো দেখুন সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি শতভাগ রিসাইকেল যোগ্য নিচের কোনটা। তাহলে কি হবে? অ্যান্সার হবে কাঁচ। আরেকটা আছে 100% রিসাইকেল যোগ্য হচ্ছে দুইটা বস্তু, একটা হচ্ছে কাঁচ আর একটা হচ্ছে কি কপার। রিসাইকেল যোগ্য বস্তু কি কি? কাঁচ আর কি কপার, এই দুইটাকে কি শতভাগ রিসাইকেল যোগ্য করা যায়। আর অনেক ধাতু আছে অন্যগুলাকে কি 100% রিসাইকেল করা যায় না। যেমন কি লোহার কি ধরে? মরিচা ধরে। ওই মরিচা কি রিসাইকেল করা যাবে? রিসাইকেল করা যাবে না। এরপরে দেখেন অ্যানিলিং গুরুত্বপূর্ণ একটা ধাপ। অ্যানিলিং কি গুরুত্বপূর্ণ একটা ধাপ? নার্সিং ভর্তি পরীক্ষা প্রশ্ন। নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা মেবি আমাদের সময় আসছে 2020-21 আসছে, আমরা যখন নার্সিং ভর্তি পরীক্ষা দিছি। যে অ্যানিলিং কোন শিল্পে লক্ষ্য করা যায়? তাহলে কোন শিল্প? কাঁচ শিল্প। অ্যানিলিংটা হচ্ছে কি যে আমরা কাচের পরবর্তীতে কি শেপ একটা দেওয়া হয়, কাচের কি শেপ দেওয়া হয় বা কি ধার দেওয়া হয়, এই ধারটা যদি না দেওয়া হয় তখন কি কাচ হচ্ছে কি ভেঙে যাবে, মানে স্থায়ী হবে না। এর জন্য কি অ্যানিলিং, অর্থাৎ কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে নিচের অ্যানিলিং গুরুত্বপূর্ণ একটা ধাপ, এটা কোন শিল্পের জন্য প্রযোজ্য? তাহলে কোন শিল্প? কাঁচ শিল্প। প্রশ্নে থাকলো কাঁচ শিল্প, চামড়া শিল্প, সিরামিক শিল্প, সিমেন্ট শিল্প, কোনটা হবে? কাঁচ শিল্প। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কাঁচের উপর নকশা করতে কি ব্যবহার করা হয়? HF বা হাইড্রোজেন ফ্লোরাইড কি অ্যাসিডটা ব্যবহার করা হয়। তাহলে HFটা হচ্ছে কি কাঁচের উপর নকশা বা ডিজাইন করতে। আপনারা দেখেন এই যে গ্লাস, আপনাদের বাসাবাড়ির যে গ্লাস আছে লাগানো, ওই গ্লাসের উপর কি অনেক ফুল লতা পাতা আঁকা, এগুলা কি দিয়ে আঁকে? হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড দিয়ে আঁকে। এরপর হচ্ছে দেখুন মেল্টিং পয়েন্ট বা কাচের কি তরলীকৃত তাপমাত্রা বা তরলীকরণ তাপমাত্রা হচ্ছে কত? 1300 ডিগ্রি সেলসিয়াস। এরপরে বলছে সিরামিকের মূল উপাদান কি? কেওলিন বা কাদামাটি। এটা পরে আসতেছি যে সিরামিকের মূল উপাদান কি? কেওলিন বা কি কাদামাটি। এই কেওলিন বা কাদামাটি সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, এর সাথে কত? 2 অণু পানি থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ, এইচএসসি বা ইন্টারমিডিয়েটের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, এরপরে দেখেন যে কি বলছে বিস্কুট ফায়ারিং সিরামিক শিল্পের কি একটা গুরুত্বপূর্ণ ধাপ। এখন নার্সিং ভর্তি পরীক্ষা আপনাদের একটা প্রশ্ন আসছে যে অ্যানিলিং নিচের কোন শিল্পের একটা গুরুত্বপূর্ণ ধাপ? তাহলে অ্যান্সার হচ্ছে কি আমাদের কাঁচ শিল্পের একটা গুরুত্বপূর্ণ ধাপ। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে বিস্কুট ফায়ারিং নিচের কোন শিল্পের সাথে জড়িত? তাহলে অ্যান্সার কি হবে? সিরামিক শিল্প। তাহলে ভাইয়া এখান থেকে কি কি পড়বো?
এই কাঁচ শিল্পের যে গুরুত্বপূর্ণ যে ধাপগুলো আছে, উৎপাদনের ধাপ বা পদ্ধতি, এই পদ্ধতিগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে। কাঁচ শিল্প, সিরামিক শিল্প, চামড়া শিল্প, কাগজ শিল্প, প্রত্যেকটা শিল্পের যে ধাপগুলো আছে বা হচ্ছে আমাদের কি প্রাইমারি যে ধাপগুলা স্টেপগুলো আছে, এই স্টেপগুলোর নাম ভালো করে পড়বেন। কারণ কি এটা এসে গেছে পরীক্ষায়, এটাও আসার মতো, এটা আসার মতো প্রশ্ন। নিচেরটা কিন্তু আসার মতো প্রশ্ন, যে কাচের উপর ডিজাইন করতে বা নকশা করতে কোনটা ব্যবহার করা হয়? অ্যানিলিং, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এরপরে কাঁচ কি শতভাগ রিসাইকেল যোগ্য? কাঁচ থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, সব করতে হবে। এরপরে নিচের টুকু যে তরলীকৃত তাপমাত্রা বা মেল্টিং পয়েন্ট কত, ঠিক আছে, বা হচ্ছে কি বলা যায় গলনাঙ্ক কত? কাচের গলনাঙ্ক কত? গলনাঙ্ক কত? 1300 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কি কাচকে আপনি যদি গলাইতে চান, আপনাকে কি করতে হবে? অনেক পরিমাণ, অর্থাৎ খুব পরিমাণ কি হিট প্রয়োগ করতে হবে, তাপ দিতে হবে, নাহলে কি এটা গলাইতে পারবেন না। এরপরে দেখেন বিস্কুট ফায়ারিং সিরামিক শিল্পের কি একটা গুরুত্বপূর্ণ ধাপ, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে কি আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কাঁচ, তো এখন দেখেন বিভিন্ন ধরনের কি কাচের প্রয়োগ দেওয়া আছে, তাহলে কোন কোন ধরনের কাঁচ? সফট গ্লাস, তারপর হচ্ছে হার্ড গ্লাস, জেনা গ্লাস, ফ্লিন্ট গ্লাস, ক্রুগস গ্লাস এবং কি অপাল গ্লাস। তাহলে এগুলা কি কি? সফট গ্লাস দেখুন সাধারণ যে কাচের বোতলগুলা, এই সাধারণ কাচের বোতলগুলোর নাম হচ্ছে কি সফট গ্লাস বা কি সোডা গ্লাস। এরপরে হার্ড গ্লাস, আপনাদের যে রসায়নগার বা হচ্ছে আমরা কি বলে ল্যাবরেটরিতে যে যন্ত্রপাতি করতে আমাদের ট্রাইটেশনের জন্য কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করা হচ্ছে, তারপরে হচ্ছে কি বুরেট ব্যবহার করা হচ্ছে, তারপর পিপেট ব্যবহার করা হচ্ছে। তাহলে এগুলা কোন কাজ দিয়ে তৈরি? এগুলো হচ্ছে কি হার্ড গ্লাস বলা যায়। এরপর হচ্ছে জেনা বা পাইরেক্স গ্লাস, এখানে কোনো বইতেও কিছু দেওয়া নাই, সুতরাং এইটা জাস্ট নামটা জেনে রাখলেন যে জেনা বা পাইরেক্স গ্লাস কি কাচের একটা টাইপ। এরপর হচ্ছে দেখেন ফ্লিন্ট বা অপটিক্যাল গ্লাস, এই যে যে চশমা পরে আছে, চশমার কাজটা কোন ধরনের কাজ, এটাকে কি বলবো? ফ্লিন্ট বা কি অপটিক্যাল গ্লাস। ওকে, এরপর হচ্ছে দেখেন ক্রুগস গ্লাস, এই ক্রুগস গ্লাসও কিন্তু কি চশমার কাজ, কিন্তু এইটা হচ্ছে দেখুন কাজ কিন্তু দুইটা আছে। ওই যে যখন হচ্ছে আপনারা কি চশমা বানাইতে যাবেন, দোকানদার বলে যে আপনি কি ভালো মানের চান নাকি খারাপ মানের চান, অর্থাৎ একটা হচ্ছে কি ব্লু লাইট, একটা হচ্ছে ব্লু লাইট কি প্রতিরোধ করে। ব্লু লাইটটা হচ্ছে কি আলট্রাভায়োলেট রশ্মি, সেটা হচ্ছে আপনার চশমা আর কাজটা এটা হচ্ছে কি ফাঙ্গাস ইনফেকশনের থেকে কি আপনার যখন নতুন করে চশমা ইউজ করবেন তখন দেখবেন একেবারে ক্লিয়ার নর্মাল যে গ্লাসটা আছে, কিন্তু এক মাস হয়ে যাক বা কিছুদিন হয়ে যাক, পরবর্তীতে যখন সেটা ইউজ করবেন তখন দেখবেন ঝাপসা হয়ে গেছে। এর কারণ হচ্ছে কি ফাঙ্গাল ইনফেকশন, এই কাচের উপর কিন্তু ইনফেকশন করে। এখন ওইটা যে ছত্রাকটা আমাদের কি শুধু মানব দেহেই যে ক্ষতি করতেছে এটা কিন্তু না, বিভিন্ন বস্তুকে কি ক্ষতি করতেছে। তাহলে তখন এই যে দেখেন যে বিশেষ রকমের চশমার কাজ যা কি আলট্রাভায়োলেট রশ্মি প্রতিরোধ করে, তাহলে এইটা হচ্ছে কি ক্রুগস গ্লাস। এইটা হচ্ছে কি ওই যে তখন চশমার দোকানদার বলবে আপনাকে কি ব্লু লাইট এর গ্লাস দিব, ব্লু লাইটের গ্লাস দিব, তখন বুঝবেন না কি এইটা হচ্ছে কি গ্লাস, এটা হচ্ছে কি ক্রুগস গ্লাস। আর যদি না এইটা হয় তখন সেটা বুঝবেন কি অপটিক্যাল গ্লাস। ওই যে বলে না যে জিনিস দামি হইলে কি একটু ভালো, তো ওইটা হচ্ছে কি আমাদের কি ক্রুগস গ্লাসটা, কারণ এটা কি করে ইউভি রশ্মি কি প্রতিরোধ করে। কারণ আপনি যখন সূর্যের দিকে তাকাবেন রশ্মিটা কি আপনার সরাসরি কি চোখে পড়তেছে, ওইখানে যদি আলট্রাভায়োলেট রশ্মি থাকে তাহলে আপনার চোখের কি বিপুল পরিমাণ কি অনেক ক্ষতি হয়ে যাবে। ওপাল গ্লাস, তাহলে ওপাল গ্লাস দিয়ে কি তৈরি করা হয়? ওপাল গ্লাস দিয়ে বাতির শেড তৈরি করা হয়। যে এই যে দেখেন যে আমাদের যে লাইট গুলা আছে, ঠিক আছে, টিউব লাইট বলেন বা বাল্ব বলেন, এই বাল্ব গুলার যে কাজটা সেটা হচ্ছে কি ওপাল গ্লাস, তাহলে বাতির শেড তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে নেক্সট স্লাইডে চলে আসি। এইটা এখানেও কি বিভিন্ন কাচের নাম দেওয়া আছে, ব্যবহার দেওয়া আছে, কি কি তৈরি করতে হয়। যে দেখেন হার্ড গ্লাস বা পটাস গ্লাস বা রিফ্র্যাক্টরি গ্লাস, বুরেট, পিপেট, বিকার, এগুলো তো বলেই দিলাম, এগুলো একটু ভালো করে পড়বেন, সাথে কি পড়বেন সংকেতগুলো একটু দেখতে পারেন, ঠিক আছে। আর এখান থেকে এই যে ক্রুগস গ্লাসের অপর একটা নাম দেওয়া আছে কি সেরিয়াম গ্লাস। সেরিয়াম গ্লাসটা দেখুন এখানে ওইখানেও হচ্ছে আমি বলে দিছি যে এটা চশমার কাচ তৈরিতে ব্যবহার করা হয় এবং কি ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মিকে প্রতিরোধ করে। ওকে, এরপরে দেখেন চামড়া শিল্প, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, আপনাদেরও কি আসতে পারে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসছে। আপনাদের কি প্রিভিয়াস ইয়ারে একটু কাঁচ শিল্প থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে, তাইলে এবার কি চামড়া শিল্প থেকে আসতে পারে। তো এই ইনফরমেশন গুলা জাস্ট একটু খেয়াল করেন যে পশুর চামড়ায় সাধারণত কত 85% কি থাকে, কোলাজেন থাকে। এরপরে ট্যানিং প্রক্রিয়ায় ট্যানিন নামক কি একটা পদার্থ থাকে, যার একটা কি রাসায়নিক পদার্থ থাকে। এরপর দেখেন চামড়া শিল্প যে লোম বা চুল,
আপনারা কোরবানির সময় যে টাইমে যে গরুর বা খাসির যে চামড়াটা সংরক্ষণ করা হয়, সেই চামড়াটা কি করা হয় পরবর্তীতে লবণ দিয়ে সংরক্ষণ করে, এরপরে ওইটা কি কারখানায় রিফাইন করে, বিশুদ্ধ করে, আস্তে আস্তে অনেক ধাপ আছে না, তো ওই ধাপগুলাই জাস্ট এখানে পড়তে হবে। তাহলে ওই যে লোম বা চুল, এই চুল পৃথককরণে কি অ্যাড করা হয়? চুন অ্যাড করা হয়। কেন অ্যাড করা হয়? কারণ এই লোম বা চুলের কি অনেক দৃঢ়, অর্থাৎ কি চামড়া থেকে সে খুলে আসতে চায় না। তাহলে এর কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে কি সিস্টিন নামক এক প্রকার কি অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং এই অ্যামাইনো অ্যাসিড থাকে কি ডাইসালফাইড বন্ড থাকে, ডাইসালফাইড বন্ড থাকে, ডাইসালফাইড বন্ড। এই ডাইসালফাইড বন্ডের কারণে কি হয়, এই যে লোম বা কি চুলের দৃঢ়তা হয়। এরপর দেখেন আধুনিক ক্রোম টেনিং এ, এটা স্টার মার্ক দেওয়া আছে, তার মানে কি এটা খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে, যে আধুনিক ক্রোম টেনিং এ কি ক্রোমিয়াম সালফেট আর কি সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে দ্বিতীয় নাম্বারটাও খুব গুরুত্বপূর্ণ, যে বর্জ্য চামড়া থেকে তৈরি পোল্ট্রি ফুডের মাধ্যমে কি হয়, ক্রোমিয়াম দূষণ হয়, বা এই ক্রোমিয়াম তখন কি আমাদের খাদ্য শিকলে প্রবেশ করে। তো আপনাদের হচ্ছে ফার্স্ট পেপারে রসায়ন কেমিস্ট্রিতে ফার্স্ট পেপারে পড়ে আসছেন যে কিছু মৌলগুলা আছে, বা আমিও হচ্ছে আপনাদের পড়াইছি যে লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এগুলো পড়াইছি কিন্তু দূষণ, যে প্রথম মানে 6 নাম্বার যে লেকচার ছিল, 6 নাম্বার লেকচারে আমি বলছি যে ক্রোমিয়াম দূষণ। তাহলে ক্রোমিয়াম এখন দেখেন যে কোথায় থেকে হচ্ছে আমাদের মানবদেহে প্রবেশ করতেছে, এই পোল্ট্রি ফুডের মাধ্যমে কি আমাদের মানবদেহে প্রবেশ করতেছে। কারণ কি এই পোল্ট্রি ফুড কোত্থেকে তৈরি করা হয়, বর্জ্য চামড়া থেকে প্রস্তুত করা হয়। এরপর দেখেন ক্রোম টেনিং এর পিএইচ, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, এই প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, ক্রোম টেনিং এর পিএইচ কত, 4 থেকে কত, 4.3। এরপরে দেখেন চামড়ার যে প্রস্তুতকরণের ধাপগুলো আছে, এই ধাপগুলো ভালো করে পড়বেন। যেমন এখানে কি আছে, 1 নম্বর ধাপ হচ্ছে কি কিউরিং। কিউরিং মানে কি, লবণ, চামড়ায় লবণ মাখায় না, লবণ দিয়ে সংরক্ষণ করে না, ওইটাকে কি বলা হয়, কিউরিং। তাহলে কিউরিং করা হয় ওই যে ব্রাইন সহযোগে সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে কি নরমাল ভাবে যে লবণ আছে ওইটা দ্বারা সংরক্ষণ করা যায়। 2 নম্বরে হচ্ছে কি সোকিং। সোকিং মানে কি আপনারা বোঝেন, ভিজানো। 3 নম্বরে হচ্ছে কি লাইমিং। লাইমিং মানে কি ওই যে চুন যুক্তকরণ, ঠিক আছে, চামড়ায় কি চুন যুক্তকরণ করা হয়। এরপরে চুন যুক্তকরণের পর ওই চুন কি করে, লোম উঠাই ফেলে, লোম দূরকরণ। এরপরে কি চুন তো পরিষ্কার করতে হবে, তাহলে কি চুন দূরকরণ। 6 নম্বরে হচ্ছে কি বেটিং প্রক্রিয়া, এবং 7 নম্বরে হচ্ছে কি পিকলিং। এই পিকলিং প্রক্রিয়া থেকেও মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে, যে পিকলিং প্রক্রিয়ায় কত পার্সেন্ট মানে আপনার সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয়, তাহলে কত শতাংশ, 1.5% সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জলীয় দ্রবণে কি ডুবানো থাকে, এই অবস্থাকে কি বলা হচ্ছে, পিকলিং বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন চামড়া শিল্পের যে বিভিন্ন কয়টা ধাপ আছে, এটা হচ্ছে কি প্রি ট্যানিং এর ধাপ। এই প্রি ট্যানিং এর পর কিন্তু কি আসবে, চামড়া কি ট্যানিং করা হবে। ওকে, এরপরে দেখেন কাগজ শিল্প, যে মূল বিষয়গুলো জাস্ট এটা নিয়ে আসছি, আমরা অত ডিটেইলসে যাব না, জাস্ট যেখান থেকে প্রশ্ন আসতে পারে ওইটা একটু ফোকাস করব। ওকে, দেখেন উদ্ভিদের মূল উপাদান কি, সেলুলোজ। উদ্ভিদের মূল উপাদান কি, সেলুলোজ। জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসতে পারে, বায়োলজি থেকে প্রশ্ন আসতে পারে, বাকি রসায়ন থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে দেখেন সেলুলোজে কি থাকে, সেলুলোজে হচ্ছে কি বিটা ডি গ্লাইকোসাইডিক কি বন্ড থাকে। একটা হচ্ছে আমরা কি জানি যে গ্লুকোজে কি থাকে, আলফা ডি, তাই না, গ্লুকোজে বা হচ্ছে কি গ্লাইকোজেনে, গ্যালাক্টোজে কি থাকে, আলফা ডি আমার গ্লাইকোসাইডিক বন্ড, আর সেলুলোজে কি থাকে, বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ড থাকে। উদ্ভিদে এই সেলুলোজের পরিমাণ কতটুকু, 40 থেকে কত 45%। এরপরে দেখেন লিগনিন একটা কি ত্রিমাত্রিক পলিমার। হেমি সেলুলোজ হলো শাখাযুক্ত বিটা ডি এর কি ছোট শাখা, অর্থাৎ বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ডের ছোট শাখা হচ্ছে কি হেমি সেলুলোজ। এরপরে এর পরিমাণ উদ্ভিদে প্রায় কত, 30 থেকে 35%। জাস্ট এগুলো একটু দেখে নেবেন। এর মধ্যে প্রশ্ন আসতে পারে উদ্ভিদের মূল উপাদান কি, সেলুলোজ। আর সেলুলোজে কোন বন্ধন থাকে, অ্যামাইনো অ্যাসিডে কোন বন্ধন থাকে, অ্যামাইনো অ্যাসিডে কোন বন্ধন থাকে বলেন তো, বা প্রোটিনে বলতে পারে যে প্রোটিনে কোন বন্ধন থাকে, প্রোটিনে কি থাকে, পেপটাইড বন্ড। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে সেলুলোজে কোন বন্ধন থাকে, তাহলে সেলুলোজে কোন বন্ধন থাকবে, বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, এরপরে দেখেন এই পাল্প, কাগজ থেকে কি উৎপন্ন করা হয়, যে পুরনো রিসাইকেল যোগ্য আছে, বা প্রথমে কি করা হয়, পাল্প উৎপন্ন করা হয়, এই পাল্প থেকে পরবর্তীতে কি কাগজ উৎপন্ন করা হয়। তাহলে পাল্প উৎপাদনের পদ্ধতি হচ্ছে কয়টা, 3টা। একটা হচ্ছে সালফেট বা কি প্রথমে বলবো ক্রাফট পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে কি সালফাইট পদ্ধতি। দেখেন সালফেট আর একটা সালফাইট আলাদা কিন্তু, সালফেট বা ক্রাফট পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে সালফাইট পদ্ধতি, 3 নাম্বার হচ্ছে কি সোডা পাল্প পদ্ধতি। এগুলা ডিটেইলস পড়তে হবে না, জাস্ট নামটা দেখেন তাইলেই হবে।
এরপরে দেখেন কি বলছে আমাদের সিরামিক শিল্প। তো সিরামিক শিল্পটা হচ্ছে আমরা একটু ভালো করে দেখবো, কারণ এখানে মূল উপাদান আর উৎপাদন পদ্ধতিটা একটু ভালো করে দেখবেন। তাহলে মূল উপাদান কয়টা? 3টা। এই মূল উপাদান ওইখানেও কিন্তু বলছে যে কাচের নিচে একটা লাইন দেওয়া ছিল যে চায়না ক্লে বা কেওলিন বা কাদামাটির সংকেত কি। তাহলে এই সংকেত কিন্তু কি সেম, জাস্ট কি নামটা আলাদা। চায়না ক্লে বা কেওলিন বা কি, এখানে কাদামাটি একই জিনিস। তাহলে বলে যে কাদামাটির সংকেত কি বা কেওলিনের সংকেত কি বা চায়না ক্লে সংকেত কি, তখন অ্যান্সার হবে কি এইটা। এরপর দেখেন সিলিকা, ফ্লিন্ট বা কি কোয়ার্টস। কোয়ার্টস এটা কি একই সংকেত, একই কিন্তু কি আলাদা আলাদা নাম। এরপরে হচ্ছে ফেলসপার, ঠিক আছে, এটা কি ফেলসপার, সেটা হইতে পারে পটাশ ফেলসপার, সেটা হইতে পারে সোডা ফেলসপার, সেটা হইতে পারে কি লাইম ফেলসপার। তাহলে পটাশ ফেলসপার হলে কি হবে K2O6SiO2 2H2O, এটা হবে কি, এটাকে কি বলতেছি আমরা পটাশ ফেলসপার। একইভাবে ওই যে সোডিয়ামে অ্যাড করে দিবেন Na2O, তারপর হচ্ছে লাইমে অ্যাড করে দিবেন CaO, তাইলে হয়ে যাবে ফেলসপার। এরপর হচ্ছে কি উৎপাদন পদ্ধতি, প্রত্যেকটা হচ্ছে কি এই সংযুক্তিতে থাকবে, ঠিক আছে, যেমন Na2O6Si2 2H2O, তাহলে এটা হবে কি পটাশ, এটা কি সোডা, তাহলে পটাশ ফেলসপার, সোডা ফেলসপার। এরপর হচ্ছে উৎপাদন পদ্ধতি, দেখেন উৎপাদন পদ্ধতি নামগুলা পড়বেন। স্লিপ প্রস্তুতি করতে হবে, ফিল্টার কেক, এরপরে হচ্ছে কি শেফিং ও ড্রাইং, দেন হচ্ছে কি বিস্কুট ফায়ারিং প্রক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। গ্লেজিং, এটা হচ্ছে কি গ্লেজিং একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। এরপরে হচ্ছে দেখেন তাইলে গুরুত্বপূর্ণ ধাপ কয়টা, সিরামিক শিল্পের গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কয়টা? 5টা। তাহলে কি কি? একটা হচ্ছে স্লিপ প্রস্তুতি, 2 নম্বর হচ্ছে ফিল্টার কেক, 3 নম্বর হচ্ছে শেফিং ও ড্রাইং, 4 নম্বর হচ্ছে কি বিস্কুট ফায়ারিং, আর 5 নম্বর হচ্ছে কি গ্লেজিং। এরপর দেখেন বোরক্সের সংকেতটা জাস্ট দেখবেন এবং মুলাইটের সংকেতটা দেখবেন, কারণ এইচএসসি এর এমসিকিউ এখান থেকে আসছে এর জন্য। এরপর দেখেন আর লাস্টেরটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফার্নেস তৈরিতে ও বৈদ্যুতিক ইনসুলেটর রূপে কি সিরামিক ব্যবহার করা হয়। কি কি? ফার্নেস তৈরিতে বৈদ্যুতিক ইনসুলেটর রূপে কি ব্যবহার করা হচ্ছে? সিরামিক ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখেন আরেকটা আপনাদের পুরো মানে যে শিল্পগুলা আছে এই শিল্পগুলার ধাপ একসাথে আনার চেষ্টা করছি, জাস্ট এটা দেখবেন। দেখুন কাছে কি কি ধাপ আছে? ইচিং আছে, অ্যানিলিং আছে, কিউলেট আছে। এখন এই ইচিং দেখেন, একটা ইচিং ITCHING, এই ইচিং আর এই ইচিং কিন্তু আলাদা। এই উপরের ইচিং মানে কি চুলকানো, উপরের ইচিং মানে চুলকানো, আর এই ইচিং মানে হচ্ছে কি কাচের একটা ধাপ, কাচ শিল্পের কি একটা ধাপ। সুতরাং বানানের দিকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন সিরামিক, তাহলে সিরামিকে হচ্ছে আমাদের কি কি আছে? সিরামিকে হচ্ছে কি রিফ্র্যাক্টরি দ্রব্য, স্লিপ, ফিল্টার কেক, বিস্কুট ফায়ারিং এবং কি গ্লেজিং প্রক্রিয়া। ওকে, তাহলে এই সিরামিক শিল্পের যে কয়েকটা ধাপ 1 2 3 4 5, এই 5টা ধাপ হচ্ছে কি আপনারা ভালো করে পড়বেন। এরপর দেখেন কি আছে, সিমেন্ট শিল্প, তারপর হচ্ছে পাল্প পেপার, এটা তো হচ্ছে আমরা পড়াই দিছি। পাল্প পেপারে দেখুন আরেকটা ক্রাফট পদ্ধতি, কুকিং লিকারে কি কি উপাদান আছে, ব্ল্যাক লিকারে কি কি উপাদান আছে, এইটা একটু দেখবেন যে কুকিং লিকারের উপাদানগুলা কি কি এবং ব্ল্যাক লিকারের উপাদানগুলা কি কি, দুইটা কিন্তু আলাদা। এরপরে দেখেন সিমেন্টে কি কি আছে, ক্লিংকার, বল মিশ্রণ যন্ত্র এবং ব্লমিল। এবং এই সিমেন্টের যেটা পড়বেন সেটা হচ্ছে কি জিপসাম, সিমেন্ট থেকে পড়বেন জিপসাম। এবং কোন সিমেন্ট হচ্ছে সর্বাধিক পরিমাণে ব্যবহার করে সেটা বলে দিলাম, সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। বিশ্বের সর্বাধিক পরিমাণে ব্যবহৃত সিমেন্ট হচ্ছে কি পোর্টল্যান্ড সিমেন্ট। এবং সিমেন্টের জমা বাঁধার প্রক্রিয়া ধীর করতে আমাদের ব্যবহার করা হয় কি জিপসাম। তাহলে জিপসামের সংকেত কি, ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু যদি পানি যোগ করি তখন সেটাকে কি বলতেছি আমরা, জিপসাম বলতেছি। ওকে, এরপরে দেখেন চামড়া ট্রেনিং এ কি কি ব্যবহার করা হয়, চামড়া ট্রেনিং এর ধাপগুলা। তাহলে চামড়া ট্রেনিং এর ধাপগুলা কি কি, ব্রাইন, কিউরিং, সোকিং, লাইমিং, পিকলিং, শার্পেনিং এবং জ্যাকিং। আশা করি হচ্ছে আমাদের পুরো লেকচারটা হচ্ছে আপনারা সবাই ভালো করে এবং মনোযোগ দিয়ে শুনছেন। এবং এই লেকচার থেকে আমরা কিন্তু বলে দিছি যে কোন কোন টপিক থেকে হচ্ছে আপনাদের প্রশ্ন আসছে। আমি কিন্তু অ্যারো দিয়ে দেখাইও দিছি, লিখেও দিছি যে এই টপিক থেকে এই প্রশ্নটা আসছে। এবং পরবর্তীতে অর্থাৎ আপনাদের যে ভর্তি পরীক্ষা দিবেন এই ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু বলা হয়েছে। এখন আপনারা যদি মনোযোগ দিয়ে লেকচারটা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না। সুতরাং সবার প্রতি হচ্ছে আরেকটু অনুরোধ যে আপনারা এখানে
যতটুকু সময় হচ্ছে আপনার থাকেন ততটুকু সময় হচ্ছে মনোযোগ দিয়ে হচ্ছে ক্লাসটা দেখার চেষ্টা করেন, কারণ এই ক্লাসটা কি আপনার জীবনের মোড় ঘুরাই দিতে কি সক্ষম, যদি না আপনি কি অত্যাধিক পরিমাণে পরিশ্রম করেন, পড়াশোনা করেন এবং মনোযোগ সহকারে করেন। ঠিক আছে, অবশ্যই আপনাদের মা বাবার কথা হচ্ছে স্মরণ করবেন, তারা হচ্ছে আপনাদের পেছনে কতটুকু এফোর্ট দিতেছে। ঠিক আছে, কারণ একটা কোর্সের পিছনে বা আপনাদের দেখেন ছোট থেকে এই পর্যন্ত বড় করে নিয়ে আসছে, এখন তাদের কি ফিডব্যাক দেওয়ার সময়, এই ফিডব্যাক দেওয়ার সময়টা অন্যদিকে মনোযোগ না দিয়ে হচ্ছে কঠোর পরিশ্রম করেন, যাতে হচ্ছে কি তাদের মুখ উজ্জ্বল করতে পারেন। ওকে, তো এরপরে হচ্ছে দেখেন একটা স্লাইড হচ্ছে আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে কি ন্যানোকণা। এটা পরে হচ্ছে আমরা শেষ করে দিব। যে ন্যানোকণার হচ্ছে জাস্ট এটা দেখবেন যে ন্যানোকণা কি 1 থেকে 100 ন্যানোমিটার, ন্যানোকণার দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। দৈত্যাকার অণু কি কি আছে, আমার হচ্ছে সিলিকন অক্সাইড আর কি এটা হীরক। ঠিক আছে, যে এখান থেকে আসতে পারে যে তিনটা আছে না, যে নিচের কোনটি দৈত্যাকার অণু নয়, তাহলে সিলিকন অক্সাইড, তারপর হচ্ছে সিলিকন কার্বাইড আর হীরক। আরেকটা দিলাম আমি গোল্ড, তাহলে অ্যান্সার কোনটা হবে, অণু নয়, অ্যান্সার হবে গোল্ড। হীরকে কি সংকরায়ন হয়, sp2 সংকরায়ন হয়। সংকরায়িত অণু কয়টা, তাহলে কয়টা, দুইটা, আর একটা কয়টা, তিনটা। ফুলারিনে কি হয়, sp3 হয়। সংকরায়িত অণু কয়টা, তিনটা আর একটা চারটা। গ্রাফাইটে কি হয়, গ্রাফাইটেও কি sp3 সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হয়। ঠিক আছে, এগুলা হচ্ছে আপনারা ফার্স্ট পেপারে পড়ে আসছেন, সুতরাং আমি আর অতটা যাচ্ছি না, জাস্ট এটা জেনে রাখবেন যে ন্যানোকণার প্রকারভেদ কয়টা এবং কি কি আছে, দৈত্যাকার অণু কয়টা, এবং এই ন্যানোকণা ব্যবহারটা এক্সট্রা একটু পড়বেন, যে ন্যানোকণার ব্যবহারগুলা। যেমন কি ন্যানো হচ্ছে গোল্ড, আমরা নর্মাল গোল্ড হচ্ছে কি সোনালী হলুদ না, কিন্তু ন্যানো যে গোল্ড আছে অর্থাৎ ছোট একেবারে যে গোল্ড আছে, এই গোল্ডের কালার কিন্তু কি লাল। সুতরাং এই টপিকগুলো একটু দেখবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এরপরে আপনাদের জন্য জাস্ট একটু লিখে নিয়ে আসছি যে জিগ জিগলার হচ্ছে বলছেন যে ইউ আর বর্ন টু উইন, but to be the winner you are born to be, you must plan to win and prepare to win, then and only then you can legitimately expected to win। অর্থাৎ আপনি যদি কি জিততে চান, অবশ্যই কি করতে হবে, জেতার জন্য আপনাকে কি করতে হবে, প্ল্যান সাজাইতে হবে, এবং কি সেই প্ল্যানের পেছনে কি অবশ্যই এফোর্ট দিতে হবে। এখন আপনি যদি শুধু পড়েই যান কোনো কিছুই নাই, আপনার কোনো শিডিউল নাই, আপনার কোনো রুটিন নাই, তাহলে সেটা কিন্তু হবে না। তো আশা করি হচ্ছে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমাদের এই ক্লাসের সাথে নিয়মিত যুক্ত থাকবেন, এবং আশেপাশে আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে তত ফ্রেন্ড সার্কেলদের হচ্ছে আপনারা সাজেস্ট করবেন যে এই যে আমরা যে ক্লাসটা, আমরা যে আপনাদের লেকচারটা নিচ্ছি, মেডিবি যে আয়োজন করছে আপনাদের জন্য নার্সিং অনলাইন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা হচ্ছে দূর দূরান্তে আছেন, যারা হচ্ছে কোচিং এ আসতে পারতেছেন না, তাদের জন্য কিন্তু খুবই একটা কি ভালো একটা ইনিশিয়েটিভ আমি মনে করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।